হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির ষষ্ঠ ভিডিও। আজকে আমরা অনুশীলনী 11.3-এর সকল উদাহরণ, ঢালের কনসেপ্ট এবং অনুশীলনী শেষ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই সরল রেখার ঢাল। ঢালের ইংলিশ কি? গ্রেডিয়েন্ট অথবা স্লোপও বলা হয়। আর সরল রেখা মানে কি? স্ট্রেট লাইন। তাহলে আমরা কি সরলরেখার ঢালের ইংলিশ গ্রেডিয়েন্ট অর স্লোপ অফ আ স্ট্রেট লাইন। ঠিক আছে, আমি তাহলে কি বুঝলাম? তা ঢাল এটা কার বৈশিষ্ট্য? এটা একটা সরল রেখার বৈশিষ্ট্য, একটা সরল রেখার ঢাল থাকবে। এখন ঢাল মানে কি? আমাদের বই অনুসারে ঢালকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ঢালের প্রতীক হলো এম। এম সমান সমান একটা সূত্র আমাদের বইতে দেওয়া আছে যে উপরে হইলো ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন আর নিচে হইলো এক্স স্থানাঙ্কের পরিবর্তন। ঠিক আছে, সাপোজ আমার কাছে দুইটা বিন্দু আছে। এই যে এটা হলো এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1। আবার আমার কাছে আরেকটা বিন্দু আছে, সেটা হলো বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2, y2। তাহলে আমি যদি এই এ বিন্দু আর বি বিন্দু, এই দুইটা বিন্দু আমি যদি যুক্ত করি, এই দুইটা বিন্দু আমি যদি যুক্ত করি, তাহলে যে সরলরেখাটা আমরা পাইতেছি, এই সরলরেখার ঢাল কত হবে এইটাই আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। এম সমান সমান উপরে থাকবে কোটির বিয়োগফল। ঠিক আছে, কোটির পরিবর্তন, যেমন এখানে y2 মাইনাস y1। তোমরা চাইলে আবার y1 থেকে y2 বিয়োগ করতে পারো। ঠিক আছে, y1 মাইনাস y2। আর নিচে থাকবে ভুজের পরিবর্তন। এখানে যেহেতু তুমি প্রথমে y1 দিছো, তাহলে তোমার x1 আগে দিতে হবে নিচে। ঠিক আছে, x1 মাইনাস x2, অর্থাৎ উপরে কি ছিল? উপরে ছিল কোটির পরিবর্তন, ডেল্টা অফ ওয়াই, মানে কি পরিবর্তন কিসের? কোটির পরিবর্তন। আর নিচে হইল গিয়ে ভুজের পরিবর্তন, ডেল্টা অফ এক্স। এটা হলো গিয়া সূত্র অনুসারে ঢাল কি সেটা আমি ব্যাখ্যা করলাম। বাট আমি যদি তোমাকে বলি যে অ্যাকচুয়ালি ঢাল কাকে বলে, এটার একটা সংজ্ঞা দাও, তাই না? এর সংজ্ঞা হবে, আমার সাথে সাথে লিখে ফেলো খাতা, এটা কোনো সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট অনুপাত, ট্যানজেন্ট, আমরা ত্রিকোণমিতিতে পড়ছি কিন্তু এটা, তার ট্যানজেন্ট অনুপাতই উক্ত সরলরেখার ঢাল। এখন আমি এই যে সংজ্ঞাটা লেখাইছি, এটা এক্সপ্লেন করি একটু। প্রথমেই বলছি যে কোন একটা সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটা আমার জানা লাগবে। তাহলে ধরি আমার যে কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা কোণ। কত? থিটা, বা হইতে পারে কোণটা হইলো গিয়া 30 ডিগ্রি, 40 ডিগ্রি, যে কোনো কিছু হইতে পারে। আমরা জাস্ট আমাদের সুবিধার্থে থিটা ধরছি। তাহলে এই জিনিসটাকে একটু ছোট করি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা আমার সাথে সাথে এগুলো লিখে ফেলাইছো। তাহলে ধরি একটা সরল রেখা আছে, প্রথমে একটা সরল রেখা আমরা আঁকাই। ঠিক আছে, এই যে একটা সরল রেখা। এখন এই সরল রেখাটা আমি এর যদি ঢাল বের করতে চাই, আমার প্রথমে কি লাগবে? এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেইটা লাগবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকতে পারি, তাই না? এই মনে করো আমার এক্স অক্ষ, আর এইটা হলো আমাদের ওয়াই অক্ষ। এখন তুমি যখন ঢাল বের করবা, তোমার কি ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটার কোনো দরকার আছে বলো? সেটা কিন্তু আমার কোনো দরকার নাই। আমার লাগবে কি? আমার লাগবে এই যে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এটা করে লেখো এখানে, এটা যে কোণ উৎপন্ন করে। ধরো এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা মনে করো এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে। ঠিক আছে, থিটার মান যে কোনো কিছু হইতে পারে, 0 ডিগ্রি তো না, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই যে থিটাটা, তার ট্যানজেন্ট অনুপাত,
ট্যানজেন্ট মানে কিন্তু টেন, তার মানে এই থিটার ট্যানজেন্ট অনুপাত মানে কি ট্যান থিটা। এই ট্যান থিটার যে ভ্যালু হবে সেইটাই এই সরলরেখার ঢাল। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু এই যে ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি বলো? এম সমান সমান ট্যান থিটা লিখতে পারি না? কারণ একটু আগে আমি তোমারে দেখাইছি যে আমরা কিন্তু ঢালকে এম এর মাধ্যমে প্রকাশ করি। দেখো এম, ঢাল এম সমান সমান কি ট্যান থিটা। এটা হলো সংজ্ঞা অনুসারে আমি তোমারে ঢাল এক্সপ্লেন করলাম, আর একটু আগে সূত্র অনুসারে আমি তোমারে ঢাল এক্সপ্লেন করলাম। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে, ভাইয়া আপনি এদিকে লিখলেন ট্যান থিটা, আবার আপনি এইখানে লিখলেন অন্য জিনিস, এটা কেমনে? আসলে ভাই ট্যান থিটা মানেই এইটা। তোমার আমি একটু প্রমাণ করে দেখাই, ঠিক আছে? তোমার তো আবার প্রমাণ ছাড়া তোমার মানে কোনো কিছু স্বীকার করতে চাও না। ধরি আমরা এই যে এখানে যে বিন্দুটা না, এই বিন্দুটাই মনে করো এই বিন্দু, আবার এইখানে যে এই বিন্দুটা মনে করো বি বিন্দু। তাহলে আমি এ বিন্দু আর বি বিন্দু সংযোগ করলাম, ঠিক আছে? তাহলে এই এবি সরলরেখার ঢাল কত আমাকে প্রশ্ন করা হলো। এখন এবি সরলরেখার ঢাল কত? এর মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2, y2, ঠিক আছে? এখন দেখো তো এই যে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে আমরা কিন্তু জানি যে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এখন একটা কাজ করতে হবে, এই যে বাহুটা, এই বাহু থেকে আমার একটা লম্ব আঁকতে হবে এই বাহুর উপর, ঠিক আছে? লম্ব মানে কি 90 ডিগ্রি হবে আর কি। যে কোনো তুমি এই বিন্দু থেকে আঁকতে পারো, এই বিন্দু থেকে আঁকতে পারো, এই বিন্দু থেকেও আঁকতে পারো, ঠিক আছে? সাপোজ আমরা এই বিন্দু থেকে আঁকলাম, এই বিন্দু থেকে এই যে এইটা আমি লম্ব আঁকলাম কেন? কারণ ট্যান থিটার যে সূত্রটা কি? সূত্রটাই হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। আচ্ছা এখানে আমি লেখা নিই, তোমরা পুরোপুরি লিখবা বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এখন দেখো এই থিটার ক্ষেত্রে, এই যে থিটা তো আমার এটা একটু বড় হয়ে গেছে, এই থিটার ক্ষেত্রে বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু, আচ্ছা আমরা নামকরণ করি তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এই যে এইটাই মনে করো আমাদের এক্স, এটা এক্স বিন্দু, ঠিক আছে? এইটা হলো ওয়াই বিন্দু, আর এইটা হলো আমাদের ও বিন্দু, ঠিক আছে? তার মানে এটা হলো ও এক্স, এইটা ও ওয়াই, আর এটা হলো এক্স ওয়াই। এখন আমাকে বলো এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা? অবশ্যই এক্স ওয়াই, তাই না? এই যে এই বাহুটা। আর সন্নিহিত বাহু কোনটা? এই যে নিচে ও ওয়াই। এই পর্যন্ত কি ক্লিয়ার? এখন আমরা যে এক্স ওয়াই লিখছি, এই এক্স ওয়াই জিনিসটাই হলো এই তোমার y2 মাইনাস y1, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে হয়েছে কি, এখানে বি বিন্দু থেকে আমার আঁকা লাগতো। আমরা একটা অন্য চিত্রে এই জিনিসটা দেখাই, তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। একদম শুরু থেকে দাঁড়াও, y অক্ষ, x অক্ষ, ঠিক আছে? দুইটা বিন্দু লাগবে, তাহলে দুইটা বিন্দু দেই। এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু। আচ্ছা তাহলে দুইটা বিন্দু আমার কি করতে হবে? যোগিত করতে হবে, তাই না? এই যে দেখো বিন্দুগুলোর নামকরণ করে, এটা মনে করো সি বিন্দু, এইটা হলো আমাদের ডি বিন্দু। তাহলে এই দুইটা বিন্দু যোগ করলে আমি যে সরলরেখাটা পাইলাম এর নাম কি? তুমি সিরি সরলরেখাও বলতে পারো, আবার ডিসি সরলরেখাও বলতে পারো, তোমাদের ইচ্ছা। আমি প্রশ্ন করছি এই দুইটা বিন্দুর সংযোগকারী সরলরেখার ঢাল কত? এখন ঢাল মানে কি? আচ্ছা ভালো কথা, আমার তো স্থানাঙ্ক জানা লাগবে, তাই না? ধরি এই সি বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1, x1, y1। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো তুমি যদি সি বিন্দু পাইতে চাও, তোমার এই যে এক্স অক্ষ বরাবর, দাঁড়াও, তোমার এক্স অক্ষ বরাবর কতখানি যেতে হবে? x1 পরিমাণ যেতে হবে। তারপর সেইখান থেকে y অক্ষ বরাবর কতটুকু যাওয়া? আচ্ছা দাঁড়াও, এই ছবিটা হয় নাই ভালো। এখান থেকে আবার দেখো y অক্ষ বরাবর কতখানি যেতে হবে? তোমার y1 পরিমাণ। তোমার মনে আছে ইভেন আমরা যখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বর যে সূত্রটার প্রতিপাদন দেখাইছি সেই সময়ও কিন্তু এইভাবে করাইছি, বুঝছো? যেহেতু সি বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1, অর্থাৎ এই সি বিন্দু পেতে হলে আমার এক্স অক্ষ ডান দিকে x1 পরিমাণ যেতে হবে, আবার y অক্ষ বরাবর উপরের দিকে y1 একক যেতে হবে। যেহেতু এগুলো দুটোই পজিটিভ ভ্যালু, হ্যাঁ নেগেটিভ ভ্যালু হইতে পারতো, বাট আমাদের উদাহরণে সুবিধার্থে আমরা পজিটিভ ভ্যালু নিছি। এখন ডি বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো? x2, y2, তাই তো? x2, y2। তার মানে তুমি যদি ডি বিন্দু পেতে চাও, তোমার এক্স অক্ষ বরাবর
কতখানি যেতে হবে? তোমার এক্স অক্ষ বরাবর x2 পরিমাণ x2 একক যেতে হবে, তারপরে থামতে হবে। তারপরে y অক্ষ বরাবর কতখানি যেতে হবে? y2 একক। তাহলে এই পরিমাণটা হলো x2 আর এই পরিমাণটা হলো y2। মনে পড়ছে? আচ্ছা, এখন আমি সংজ্ঞা থেকে দেখছি যে সিরিজ সরলরেখার ঢাল কত হবে। এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণটা তো আমার আগে জানা লাগবে। দেখো এক্স অক্ষ তো এইখানে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমার আঁকা লাগবে। দেখো এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা কিরকম হবে না? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখার সাথে কিন্তু সেম কোণই উৎপন্ন করবে। ধরি এই কোণটা হলো, আচ্ছা এখানে এই যে সিরি সরলরেখাটা আমি কি ধরছি? আমি ধরছি এই সিরি সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। কতখানি? থিটা কোণ, ঠিক আছে? এই কোণটা হইল থিটা। তাহলে সংজ্ঞা অনুসারে আমার সিরি সরলরেখার ঢাল কতটুকু হবে? ট্যান থিটা, তাই তো? ট্যান থিটা। এখন ট্যান থিটা সমান সমান কি? ট্যান থিটা সমান সমান এই যে দেখো বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। আচ্ছা এখানে এই যে এই বিন্দুটাতে আমরা একটা যদি নামকরণ করি, মনে করো এটা হলো কি ই বিন্দু, ঠিক আছে? ই বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু। তাহলে ট্যান থিটা সমান সমান উপরে কি হবে? বিপরীত বাহু। বিপরীত বাহু কতটুকু? এই ডিই, তাই না বলো? ডিই। আর সন্নিহিত বাহু কতটুকু? সিই। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। তাহলে এই যে ডিইর দৈর্ঘ্য কতটুকু হবে বলতে পারো? বা ডিইর অ্যামাউন্টটা কতটুকু হবে? ডিইর অ্যামাউন্ট হবে, দেখো আমার মোট অ্যামাউন্ট কতটুকু, এটার মোট অ্যামাউন্ট হলো y2। আর এই y2 থেকে তুমি যদি এই যে এইটা যদি y1 হয় তাহলে এইটাও কিন্তু y1। তাহলে দেখো এই মোট থেকে তুমি যদি এতটুকু বিয়োগ করে দাও তাহলেই কিন্তু তোমার এতটুকু থাকবে। তার মানে এতটুকু সমান সমান কি? y2 মাইনাস y1 না? বলো, y2 মাইনাস y1। আবার এই যে সিই বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে? এই মোট হলো গিয়ে x2, x2 থেকে তুমি যদি এতটুকু বিয়োগ করে দাও মানে x1, তাহলে কত হবে? তাহলে কিন্তু এই যে সিই বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে। তার মানে সি বাহুর দৈর্ঘ্য হবে x2 মাইনাস x1। কোনো সমস্যা আছে এখানে? তাহলে আশা করি এবার তুমি বুঝছো কিভাবে এম সমান সমান ট্যান থিটা, আবার ট্যান থিটা মানেই হইলো উপরে কোটির পরিবর্তন আর নিচে ভুজের পরিবর্তন। দেখো আমাদের বইতে এরপরে কিছু উদাহরণ দেওয়া আছে। উদাহরণ 15-র দিকে যদি একটু লক্ষ্য করো, এখানে কি বলা? নিম্নের প্রতি ক্ষেত্রে নির্দেশিত বিন্দুদ্বয় দ্বারা অতিক্রান্ত সরলরেখার ঢাল। মানে এই যে দেখো উদাহরণ, এই যে ক দিকে তাকাও, 15-র কতে কিন্তু আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে। বলছে নির্দেশিত বিন্দুদ্বয় দ্বারা অতিক্রান্ত, মানে এই দুইটা বিন্দুর ভিতর দিয়ে যাবে এমন একটা সরলরেখা, ঠিক আছে? আচ্ছা আমরা প্রথমে বিন্দুগুলা মনে করো। আচ্ছা কতে এই যে দেখো 2 3 এই একটা বিন্দু, আবার বিতে 3 6, তাই এ আর বি এই দুইটা বিন্দু। আমি আনুমানিক একটা চিত্র আঁকি। এখন আসলে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার সময় নেই, আমরা ধরি জাস্ট এইটা মনে করো এ বিন্দু আর এইটা মনে করো আমাদের বি বিন্দু, ঠিক আছে? এই যে এ হইলো বি। এখন এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রম করবে এরকম একটা সরলরেখা আমার আঁকা লাগবে। দেখো তো যদি আমি এই সরলরেখাটা এইভাবে আঁকি, এটা কি এই দুইটা বিন্দুর ভিতর দিয়ে অতিক্রম করবে? বা আমি যদি এইভাবে আঁকি, এগুলোকে অতিক্রম করবে কিছু? বলো, এইভাবে আঁকলাম, একটাও কিন্তু অতিক্রম করবে না। করবে? এগুলোর একটাও অতিক্রম করবে না। কিন্তু যদি আমরা এইভাবে আঁকি একদম, মনে করো এমন না যে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, না, এমনও হতে পারে যে এখান থেকে শুরু হয়ে এই যে দেখো, দেখি এই সরলরেখাটা কি বলো এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রম করছে? তাহলে এই সরলরেখাটারই আমার ঢাল জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তোমার যদি এরকম বলে যে
এতটুকু এতটুকু ঢাল, এতটুকু ঢাল যেটা হবে আবার এতটুকু ঢালও কিন্তু সেম হবে, কারণ এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সরলরেখারই অংশ। বুঝতে পারছো? এই কনসেপ্টটা ব্যবহার করে সামনে আমরা অঙ্ক করব। তাহলে সিম্পলি বলো তো, এই কতে ঢাল কত হবে? এম সমান সমান কত হবে? কোটির পরিবর্তন উপরে, তার মানে দেখো 6 থেকে 3 বিয়োগ করো, 6 - 3, আর নিচে হবে ভুজের পরিবর্তন 3 - 2, হিসাব করলে হবে 3। বুঝতে পারছো? আমি কিন্তু এইটাও বের করতে পারি যে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, বা আমি কিন্তু এই সরলরেখাটা অ্যাকচুয়ালি আঁকতেও পারি নিজে নিজে। দেখো, যেহেতু ওর ঢালের মান কত আসছে 3, আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে এম সমান সমান কি, ট্যান থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালু কত আসছে? 3। তাহলে থিটার ভ্যালু কত আসবে? থিটা সমান ট্যান ইনভার্স 3। এটা কইরা দেখবা যে তোমার থিটার ভ্যালু কত আসে। আচ্ছা, আমার হাতের কাছে ক্যালকুলেটর আছে। ট্যান ইনভার্স 3 ভ্যালু আসে 71.56। ওয়াও, হোয়াট আ নাম্বার! 71.56 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এখন যদি প্রশ্ন করতো যে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে আমার অ্যান্সার হতো 71.56 ডিগ্রি। বাট যদি কোশ্চেনটা একটু ঘুরাইয়া করতো যে এই সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, আমরা কিন্তু জানি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ কত বলো তো? এই দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে যদি একটা সরলরেখা এক্স অক্ষের সাথে 71 ডিগ্রি উৎপন্ন করে, তার মানে ওই সেম সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলো তো? এটা যদি থিটা হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা কিন্তু সিম্পলি জাস্ট 90 থেকে বিয়োগ করার মাধ্যমে ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করে ফেলতে পারি। যেমন এই উদাহরণে এই সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, থিটা প্রাইম ইকুয়ালস টু, তুমি 90 থেকে এটা বিয়োগ করো, তাহলে অ্যান্সার পাবা। অ্যান্সার আসবে 18.44 সম্ভবত এত ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু একটা সিম্পল ইনফরমেশন থেকে সেই সরলরেখাটা ঢাল কত হবে, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, প্রত্যেকটা জিনিস বের করতে পারি। ঠিক আছে? সিমিলারলি তোমাকে যদি একটা সরলরেখা সম্পর্কে বলে যে এই সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে সাপোজ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বললো কি বলছে যে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই ইনফরমেশন থেকে তুমি কিন্তু বলতে পারবা ওই সেম সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, অবশ্যই 60 ডিগ্রি। এখন ওই সরলরেখাটা যদি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই সরলরেখাটার ঢাল কত হবে? tan 60 ডিগ্রি, রাইট? আর tan 60 ডিগ্রির ভ্যালু কত? √3, বা √3 যে দশমিক ইটা কত, দশমিক 1 পয়েন্ট কত জানি, √3 ভ্যালু আচ্ছা দাঁড়াও, √3 1.73। তাহলে এভাবে তোমাকে যদি প্রশ্ন দেয়, তুমি কি পারবা প্রত্যেকটা জিনিস? এগুলো কিন্তু পারা উচিত, খুবই সহজ, সিম্পল। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা পরবর্তী, আচ্ছা এটা তো ছোট করা যাইতেছে না, আমরা খ নাম্বারটা সলভ করি। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, বড় অঙ্কে আসার সম্ভাবনা নাই, আসলেও 2 মার্কের জন্য আসতে পারে। দেখো, এ প্রাইম বি প্রাইম এই সরলরেখার ঢাল কত হবে, তোমরা লেখা করবা যে দেওয়া আছে এ প্রাইম বিন্দুর স্থানাঙ্ক এত, বি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক এত। আমরা জানি এ প্রাইম বি প্রাইম বিন্দুদ্বয় সংযোগকারী সরলরেখার ঢাল সমান সমান, তারপর এটা লিখবা। উপরে কি হবে? কোটির পরিবর্তন। দেখো, 4 থেকে মনে করো বিয়োগ করবা 1, 4 - 1। তাহলে যেহেতু তুমি 4 প্রথমে লেখছো, তাহলে তোমার -1 আগে লিখতে হবে, -1 - 2। এখানে কোনো সমস্যা আছে? 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, আর -1 - 2 করলে হবে -3। তো এটা আবার যদি তুমি ভাগ করো তাহলে হবে প্লাস মাইনাসে -3 3 1, তাহলে -1 হবে তোমার অ্যান্সার। তাহলে আমার সরলরেখাটার ঢাল কত? -1। একটা মজার বিষয় কি জানো, তোমার ঢাল যখন পজিটিভ, ঢাল যখন লিখে ফেলো খাতা, এটা ঢাল যখন পজিটিভ বা ধনাত্মক, তখন থিটা সূক্ষ্মকোণ, তখন থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রির থেকে ছোট।
আর থিটার পরিচয় কি? থিটার পরিচয় হইল এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। অর্থাৎ যদি সরলরেখাটা এরকম হয়, মানে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, তুমি যেভাবে হোক, বাট এরকম কিন্তু হইতে পারবে না, বা এরকমও হইতে পারবে না, এরকম হইতে পারবে না, এরকম হইতে পারবে না। এরকম কখন হবে? যখন তোমার ঢালটা ঋণাত্মক, ঠিক আছে? ঢাল যখন নেগেটিভ, তখন থিটা হবে স্থূল কোণ, স্থূল কোণ। তাহলে আমি তোমাকে কিছু সিম্পল কোশ্চেন করি, তুমি এগুলোর অ্যান্সার। আচ্ছা, এই আগের পয়েন্টে অনেকের সমস্যা থাকলেও থাকতে পারে। সাপোজ আমি যে এই একটা সরলরেখা আঁকলাম, এই সরলরেখাটা বলো তো এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? আমি তো আন্দাজে হিসাব করতে, মানে আন্দাজে জাস্ট বলতে হবে। সাপোজ এই কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রির থেকে বেশি, তাই না? তার মানে এই কোণটা কি, এই থিটাটা কি? একটা স্থূল কোণ। তার মানে এই সরলরেখার ক্ষেত্রে ঢাল কি পজিটিভ হবে নাকি নেগেটিভ? বলো। ঢালটা হবে নেগেটিভ অবশ্যই। আচ্ছা, আবার যদি আমার সরলরেখাটা এরকম হতো, তাহলে বলো তো এই সরলরেখার ঢাল কি পজিটিভ হবে নাকি নেগেটিভ? এই ক্ষেত্রে আমাদের ঢালটা হবে পজিটিভ। কেন? কারণ এই সরলরেখাটা কিন্তু এক্স অক্ষের সাথে যে থিটা কোণ উৎপন্ন করতেছে, সেই থিটা কোণটা কিন্তু অবশ্যই কি 90 ডিগ্রির থেকে ছোট বা একটা সূক্ষ্ম কোণ। এইটা দেখে আমি ইজিলি একটা যে কোনো সরলরেখা দেখেই কিন্তু বুঝতে পারবো যে ওই সরলরেখার ঢালটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। দেখো তাহলে ক খ দুইটাই কিন্তু আমাদের শেষ। উদাহরণ 16তে কি বলা, যে এবিসি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেসীয় তলে এবি ও এসি রেখা অঙ্কন করতে হবে আগে আমাদের, ঠিক আছে? অর্থাৎ আমাদের স্থানাঙ্কর জিনিসপত্র এখানে আছে। এই মনে করো ওয়াই অক্ষ, এই হইলো আমাদের এক্স অক্ষ। এখন দেখো এ বিন্দু কত 2,2, তাহলে সম্ভবত এটা এইখান থেকে হবে। আবার বি বিন্দু কত 5,2, তাহলে এই যে 5, এই দিক দিয়ে হবে 5,2, ঠিক আছে? আবার সি বিন্দুর স্থানাঙ্ক 2,7, তার মানে 2,7, এই যে আনুমানিক এইখান থেকে হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে এ বিন্দু, এটা বি বিন্দু, আর এইটা সি বিন্দু। এখন তারা বলছে যে এ বি ও এসি রেখা অঙ্কন করো। তাহলে আমরা এ আর বি এই দুইটা বিন্দু যখন যুক্ত করব, আমাদের এ বি রেখা অঙ্কন করা হয়ে যাবে। আবার আমরা যখন এ আর সি এই দুইটা বিন্দু যুক্ত করব, তখন আমাদের এসি রেখা অঙ্কন করা হয়ে যাবে, ঠিক আছে? সম্ভব হলে এ বি ও এসি রেখার ঢাল নির্ণয় করো। সম্ভব হলে মানে কি, এত ঢঙের কিছু নাই। হ্যাঁ, বের করতে হবে, এ বি আর এসি রেখার ঢাল বের করতে হবে। একটা মজার বিষয় কি জানো, এসি রেখার ঢালটা নির্ণয় করা যাবে না। আমি আগেই তোমাদের স্পয়লার দিয়ে দিলাম, বাট এখন আসো আমরা বের করি। এ বি রেখার ঢাল লিখে ফেলো আমার সাথে সাথে। এ বি রেখার ঢাল কত হবে? তুমি এ আর বি বিন্দুর স্থানাঙ্কের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবা এ বি রেখার ঢাল। দেখো তো, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক 2,2, এখানে কোটি কত 2, আর বি বিন্দুর কোটি কত 2, তাহলে 2 - 2, আর ভুজ কত দেখো তো 2 - 5। এখন 2 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 0 হয়, আর 2 থেকে 5 বিয়োগ করলে -3 হয়। বাট শূন্যকে তুমি যত দিয়েই ভাগ করো না কেন, তোমার ভাগফল কিন্তু আসবে 0, তাই না? তোমার 0টা চকলেট আছে, তুমি 5 জনের মধ্যে ভাগ করো আর 10 জনের মধ্যে ভাগ করো, ডাজন্ট ম্যাটার, প্রত্যেকে 0টা করেই চকলেট পাবে। তাহলে এবি রেখার ঢাল আমরা কত পাইলাম? 0। এখান থেকে আরেকটা এক্সট্রা ইনফরমেশন তোমরা নোট ডাউন করতে পারো, সেটা হলো এক্স অক্ষের ধনাত্মক সরলরেখার ঢাল সবসময় 0। কি, বা এক্স অক্ষের যদি বলে যে এক্স অক্ষের ঢাল কত, এক্স অক্ষের ঢাল কত হবে বলো? এক্স অক্ষের ঢাল হবে 0, এক্স অক্ষের ঢাল হবে 0। বা যদি বলে এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার ঢাল কত হবে, সেইটাও কিন্তু 0ই হবে। কারণ কি? কারণ দেখো এই যে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে 0 ডিগ্রি, আর ট্যান 0 ডিগ্রির মান কত 0, এই জন্য এক্স অক্ষের ঢাল 0। তাহলে বলো তো ওয়াই অক্ষের ঢাল কত, বা ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার ঢাল কত হবে? এক্স্যাক্টলি, ওয়াই অক্ষের কিন্তু ঢাল তুমি নির্ণয় করতে পারবে না, অনির্ণেয় বা অসংজ্ঞায়িত, ঠিক আছে? কেন? কারণ তুমি আমাকে বলো এই যে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে 90 ডিগ্রি,
আর tan 90 ডিগ্রির ভ্যালু কত মনে আছে? অসংজ্ঞায়িত, এই জন্য বা অনির্ণেয়। ঠিক আছে, এই জন্য ওয়াই অক্ষের ঢাল কত হবে? অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? কিছু বেসিক কথাবার্তা গেল। তাহলে এ বির সরলরেখার ঢাল হলো 0, আর এসি সরলরেখার ঢাল কত? অনির্ণেয় হবে। এসি সরলরেখার ঢাল ইকুয়ালস টু, তাহলে উপরে হবে 7 - 2, 7 - 2, কোটি দিয়ে কোটি বিয়োগ করলাম, আর নিচে ভুজ থেকে ভুজ বিয়োগ, মানে 2 - 2। দেখো 7 থেকে 2 বিয়োগ করলে তো 5 থাকে, বাট 2 থেকে 2 বিয়োগ করলে 0। আর আমরা জানি কোনো সংখ্যাকে তুমি যদি 0 দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবা? অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? বলো এখানে কোনো সমস্যা আছে কিনা? আশা করি সমস্যা নাই, এগুলো খুবই ইজি বাট কনসেপচুয়াল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। উদাহরণ 16 ডান। এরপর আছে উদাহরণ 17। উদাহরণ 17তে কি বলছে? এ একটা বিন্দু, বি আরেকটা বিন্দু, দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া। এ বিন্দুর স্থানাঙ্ক এইটা, আর বি বিন্দুর স্থানাঙ্ক এইটা। তাহলে যেহেতু আমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, আমি কিন্তু এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো, যেটা আমরা 11.1-এ শিখছি। বাট এখন তোমাকে দূরত্ব জানতে চায় না, বলছে এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার ঢাল। ঠিক আছে, তাহলে আবার আগের মতো সরলরেখার ঢাল এ বি, দুটি বিন্দু সংযোগকারী সরলরেখার ঢাল এম সমান সমান, উপরে কোটির পরিবর্তন। দেখো তুমি যদি প্রথমে -2 দাও, এই যে y2 মাইনাস, আর y1 এর ভ্যালু হলো গিয়ে 2, আবার নিচে x2 এর ভ্যালু হলো গিয়ে 3, x2 মাইনাস, আর x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হলো -3। দেখো এই যে মাইনাসটা, এটা কিন্তু সূত্রের মাইনাস, বাট x1 এর ভ্যালু কত? -3। তাহলে যদি তুমি ক্যালকুলেশনটা করো নিজে নিজে, -4 আর মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, আর 3 আর 3 যোগ করলে 6 হবে। দেখো প্লাস মাইনাসে মাইনাস, 4 আর 6 দুইটাই যেহেতু জোড় সংখ্যা, তাহলে এটাকে কিন্তু লঘিষ্ঠ রূপে নেওয়া যায়, 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে, এই যে আমি অ্যান্সারটা পাইয়ে গেছি, এটাই হলো এই এবি সরলরেখার ঢাল। এখন তুমি এই ঢালের চিত্র দেখে আমাকে বলতে পারবা না এই সরলরেখাটা কি এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে নাকি স্থূলকোণ? যেহেতু সরলরেখার ঢালের মানটা নেগেটিভ, তার মানে এই সরলরেখাটা অবশ্যই এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। অর্থাৎ সরলরেখাটা কিন্তু এরকম হইতে পারবে না, কখনোই হইতে পারবে না। সরলরেখাটা কেমন হবে? খুব সম্ভবত এরকম। বাট এটা কত ডিগ্রি? এটা এরকম হবে নাকি এরকম হবে নাকি এরকম হবে, আমি কিভাবে বুঝবো? সেই ক্যালকুলেশনটাও কিন্তু করা যায় খুব সহজেই। তুমি এখানে দেখো তোমার ঢালের মান দেওয়া না -2/3, এই সূত্রটা ব্যবহার করো। এম সমান সমান কি? tan থিটা। তাহলে তোমার tan থিটার ভ্যালু আসছে -2/3। দেখো তো থিটার ভ্যালু কত আসে? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, তারপর এই ভ্যালুটা -2/3। ঠিক আছে, tan ইনভার্স -2/3 আসছে এখানে, যদিও লেখা -33। আচ্ছাটা -33.69, বাট অ্যাকচুয়ালি এটা দ্বারা বোঝাচ্ছে 146.30, 146.30 ডিগ্রি। দেখো এখানে ত্রিকোণমিতির একটা কনসেপ্ট আছে, ওইটা আমি এখনো তোমাদেরকে শিখাই নাই, আমি আপাতত স্কিপ করছি। মানে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি যখন আমি করাবো সেই সময় ওই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দেবো। ঠিক আছে, তাহলে দেখো যে থিটার ম্যান কত আসছে? 146.30 ডিগ্রি। তাহলে তুমি কিন্তু এটা আঁকতে পারবা। ঠিক আছে, এটা মনে করো আমার এক্স অক্ষ, তো এটা যদি এক্স অক্ষ হয়, তুমি চাঁদার মাধ্যমে 146.30 ডিগ্রি মনে করো এতখানি। ঠিক আছে, তাহলে এই যে সরলরেখাটা হইলো, এটা কিন্তু নির্ণেয় সরলরেখা। বুঝতে পারছো? তাহলে এই কোণটা হবে অবশ্যই কত? 146.30 ডিগ্রি। তাহলে এইখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তুমি কি সলভ করতে পারবা? এখন উদাহরণ 18 দিকে আমরা একটু লক্ষ্য করি। এ বি সি তিনটা বিন্দু দেওয়া, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেখে তো সব কয়টা দেওয়া আছে কিনা। এই যে এ বিন্দুর কিন্তু আমার কমপ্লিট স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুরটাও দেওয়া আছে, বাট সি বিন্দুতে দেখো আমার কিন্তু কোটির মানটা দেওয়া নাই, এখানে একটা মানে চলক দেওয়া আর কি, যেটার মান আমরা এখনো জানি না, নির্ণয় করতে হবে সম্ভবত। হ্যাঁ, এই যে বলছে যে টি এর মান নির্ণয় করো। একটা শর্তও দেওয়া আছে যে বিন্দু তিনটি সমরেখ হলে। আচ্ছা, বিন্দু তিনটি সমরেখ, এই কথাটার মানে কি? সাপোজ এই একটা বিন্দু, এই আর একটা বিন্দু,
এই আরেকটা বিন্দু। বলো তো এই তিনটা বিন্দু কি সমরেখ কিনা? সমরেখ মানে বিন্দু তিনটা একটি সরলরেখার উপর অবস্থিত হতে হবে, বা একটা রেখার উপর অবস্থিত হতে হবে, মানে একটা সরলরেখার উপর আর কি, বক্ররেখা তো না। কারণ যদি বক্ররেখাই বলো তাহলে দেখো এই তিনটা কিন্তু সমরেখ। এই তারপরে তুমি এই করে দিলা, দেখলে এর কিন্তু একটা রেখার উপর অবস্থিত, তাহলে তো বলতেই পারো যে এটা সমরেখ। বাট তা না, সমরেখ বলতে বুঝাইতেছে যে একই সরল রেখার উপর অবস্থিত হতে হবে, বক্ররেখা হওয়া অবশ্যই যাবে না। ঠিক আছে, তাহলে দেখো তো এরা কিন্তু অবশ্যই সমরেখ হবে না। তুমি দেখো এই যে এইখান থেকে তুমি এখানে একটা সরলরেখা আঁকতে পারো, বাট এই পাশে আঁকলে তো তোমার দুইটা সরলরেখা আঁকা হয়ে যাবে, সেম রেখার উপরে তো আর থাকলো না। তাহলে সমরেখার একটা এক্সাম্পল দিই, মনে করো এইটা, এইটা আর এইটা। দেখো এগুলো চোখের আন্দাজে আঁকা তো, এখানে ভুল থাকতে পারে। মনে করে দেখি তো এটা সমরেখ হয় কিনা। হ্যাঁ, আমাদের কপাল ভালো, এই তিনটা কিন্তু সমরেখ হয়েছে, দেখছো? বা এই দেখো এই বিন্দু, এখানে কিন্তু এই এক একটা সরলরেখাকে অনেকগুলো বিন্দুর সমষ্টি, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই প্রত্যেকটা কি বলো তো পরস্পরের, এরা সবাই কিন্তু সমরেখ, কারণ এরা একটা নির্দিষ্ট সরলরেখার উপরেই অবস্থিত। আর আমরা জানি একটা সরলরেখার, একটা নির্দিষ্ট সরলরেখার ঢালও কিন্তু নির্দিষ্ট। এইটা লেখা ফেলাও খাতায়, একটি নির্দিষ্ট সরলরেখার ঢাল নির্দিষ্ট। আমি কিন্তু সরলরেখা বলছি, একটি নির্দিষ্ট সরলরেখার ঢাল নির্দিষ্ট। ঠিক আছে, এখন তোমরা এই উদাহরণ 18টা একটু নিজেরা চেষ্টা করো, তারপর আমার সাথে এসে মিলাবা। ভিডিওটা পোস্ট করে চিন্তা করো। আচ্ছা দেখো, আশা করি তোমরা সবাই নিজেরা চেষ্টা করছো। এখন এই যে তিনটা বিন্দু, বসে বিন্দু তিনটি সমরেখ। সাপোজ এই বিন্দুটা হলো এ বিন্দু, এই বিন্দুটা হইলো আমাদের বি বিন্দু, আর এই বিন্দুটা হলো আমাদের সি বিন্দু, ধরে নিই আমরা। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো, যেহেতু এই তিনটা সমরেখ বা একই সরলরেখার উপর অবস্থিত, এই যে এ বি সরলরেখার যে ঢাল হবে আর বিসি সরলরেখার যে ঢাল হবে, এই দুইটা কি সমান হবে না বলো? আমি এটা লিখি, এ বি সরলরেখার ঢাল আর বিসি সরলরেখার ঢাল কি হবে? সমান হবে, কারণ একটা নির্দিষ্টই সরলরেখা, এখানে একটাই সরলরেখা আছে এই জন্য। আচ্ছা, আমি কি আরো কিছু লিখতে পারি এখানে? এবি সরলরেখার ঢাল ইকুয়ালস টু বিসি সরলরেখার ঢাল। কেন, আমি কি এসি এসি এই ফুল এসি সরলরেখার ঢালও কি সমান হবে না বলো? হ্যাঁ, অবশ্যই সমান হবে, কারণ একটা নির্দিষ্ট সরলরেখা এটা। তো এবি সরলরেখার ঢাল সমান সমান বিসি সরলরেখার ঢাল সমান সমান এসি সরলরেখার ঢাল। কোনো সমস্যা আছে এইখানে বলো বুঝতে? বাট আমার এই ইকুয়েশনটা সলভ করতে যে কোনো দুইটার মধ্যে তুলনা করলেই হবে। ঠিক আছে, আমি সাপোজ করবো এবি সরলরেখার ঢাল সমান সমান বিসি সরলরেখার ঢাল। ঠিক আছে, আমি এইভাবে করব। তাহলে দেখো তো প্রশ্ন অনুসারে এবি সরলরেখার ঢাল কত? এবি সরলরেখার ঢাল হবে, দেখো, y2 মাইনাস y1, তার মানে 2 থেকে আমরা বিয়োগ করতেছি -1, আবার নিচে কি x2 মাইনাস x1, 2 মাইনাস 1। এটা হলো এবি সরলরেখার ঢাল, যেটা সমান হবে বিসি সরলরেখার ঢালের। তাহলে বিসি সরলরেখার ঢাল কত দেখো, কোটির পরিবর্তন t মাইনাস 2, আর নিচে হবে 4 মাইনাস 2। ঠিক আছে, এই ইকুয়েশনটা এখন আমরা সলভ করব। তাহলে আমরা ইজিলি এই একটা অজানা রাশি বা চলকের সমাধান করতে পারবো বা মান নির্ণয় করতে পারবো। মাইনাস মানে যে প্লাস, তাহলে 2 এর 1 যোগ করলে 3, আর নিচে কত, 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 থাকে, 1 আর লেখা লাগে না নিচে। তাহলে এখানে 3 ইকুয়ালস টু, এই পাশে কত, 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর t মাইনাস 2। দেখো তো আমি যদি আর গুণ করি, তাহলে t মাইনাস 2 সমান সমান 3 দুগুণে 6। তাহলে t এর ভ্যালু কত? 6 আর 2 যোগ করলে 8। বুঝতে পারছো? তো টি এর মান আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেললাম। আশা করি এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে তোমরা সলভ করতে পারবা। 19 নম্বরের দিকে একটু লক্ষ্য করি কি বলছে। এ বি সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া। দেখো এ বি সি এই তিনটাতেই কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা না, বরঞ্চ এখানে কিন্তু অজানা রাশি বা চলক ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এ বি এবং সিডি রেখা সমান্তরাল হলে, ওই যে দেখছো একটু আগেও কিন্তু একটা কথা বলছি যে সাপোজ এক্স অক্ষের ঢাল কত দেখাইছিলাম 0,
আবার বলছিলাম এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার ঢালও কত হবে, 0 হবে। এই যে দেখো, তুমি এই সরলরেখা নেও, অথবা মনে করো এই সরলরেখার সাথে এই সরলরেখা হলো সমান্তরাল, আবার এই সরলরেখাও কি সমান্তরাল। যেহেতু সমান্তরাল তার মানে কি এই 3টা সরলরেখার ঢালই কি হবে, সমান হবে। কারণ এই 3টা সরলরেখাই এক্স অক্ষের সাথে, ধরি এইটা এক্স অক্ষ, এই 3টা সরলরেখাই এক্স অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এইটা যত কোণ, এইটাও তত, এইটাও তত। এই জন্য এই 3টা সরলরেখারই কি হবে, ঢাল পরস্পর সমান হবে। এখানে দেখো এবি এবং সিডি রেখা সমান্তরাল, তার মানে এবি রেখার যে ঢাল সেইটা সিডি রেখার ঢালের সমান হবে। তাহলে আমরা প্রথমে এবি সরলরেখার ঢাল নির্ণয় করব। ঠিক আছে, লিখবা যে এবি সরলরেখার ঢাল। নির্দিষ্ট কোনো মান কিন্তু বের হবে না, কারণ এখানে অজানা রাশি আছে। এবি রেখার ঢাল কত, ইকুয়ালস টু কোটির পরিবর্তন 3t - 2t, 3t - 2t, আর নিচে t - t স্কোয়ার। এটা হলো এবি রেখার ঢাল। আবার সিডি রেখার ঢাল নির্ণয় করো। সিডি সরলরেখার ঢাল সমান সমান 1 - t, কোটির পরিবর্তন আর নিচে ভুজের পরিবর্তন 1 - t - 2, তাই তো? আচ্ছা, তো এটা যদি একটু ঠিকভাবে লিখি, 1 - t আর নিচে কি 1 - t + 2। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে কইরা দেখাই। 1 - t - 2 এর মানে কি, মানে 1 - t মাইনাস মাইনাসে +2, 1 আর 2 যোগ করলে কত হয়, 3, 3 - t। এবার বুঝতে পারছো? দেখো, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সিডি সরলরেখার ঢাল বের করে ফেললাম। তাহলে এখন আমরা বলতে পারি যেহেতু এবি ও সিডি সমান্তরাল সরলরেখা, তাহলে এবি সরলরেখার ঢাল সমান সমান সিডি সরলরেখার ঢাল। ঠিক আছে, তাহলে দেখো এই ঢালটা সমান হবে এই ভ্যালুটার। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে 3t আচ্ছা 3t - 2t, এটা তো আমরা একটু সহজ করতে পারি। 3t থেকে 2t বিয়োগ করলে কত হবে, শুধু t, t ডিভাইডেড বাই, আর এখানে t - t স্কোয়ার ইকুয়ালস টু এই পাশে থাকে 1 - t ডিভাইডেড বাই 3 - t। আচ্ছা আসো আমরা এটা সলিউশন করি। আচ্ছা, এখানে t - t স্কোয়ার, এখান থেকে আমরা কিন্তু t কে কমন নিতে পারি, পারে কিনা বলো? অবশ্যই পারি, কারণ কমন নিতে হবে। আসলে আমাদের কমন নেওয়া ছাড়া কোনো উপায় আমি দেখতেছি না, অন্তত পক্ষে জিনিসটা সহজ করতে হবে। সাপোজ আমরা যদি এখন কমন নেই নিচে, এখান থেকে যদি আমরা টি কমন নেই, তাহলে কি থাকবে অবশিষ্ট? কমন নেওয়া মানে ভাগ করা, 1 - t, আর উপরে আগে থেকেই ছিল t সমান সমান, আর এই পাশে যেমনটা ছিল ঠিক তেমনই থাকবে 1 - t ডিভাইডেড বাই 3 - t। এখন এইটি আর এইটি কিন্তু কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের উপরে থাকবে একটা 1 আর নিচে 1 - t, আর এই পাশে আগের মতোই 1 - t ডিভাইডেড বাই 3 - t। আচ্ছা, এখন কি করতে হবে? অবশ্যই আড়াআড়ি গুণ করতে হবে। যখন তুমি দেখতেছো কিছুই করার নাই, ওই সময় আড়াআড়ি গুণ করবা। এই 1 - t ইন্টু 1 - t, অর্থাৎ কি দুইটা 1 - t, তাহলে 1 - t এর হোল স্কোয়ার। আর এই পাশে এই 3 - t এর সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে কিন্তু এইটাই থাকবে, কারণ আমরা জানি কোনো কিছুর সাথে 1 গুণ করলে গুণফল ওই সংখ্যাটাই থাকে। এখন দেখো আমরা সলভ করি। 1 - t স্কোয়ার, এখানে কিন্তু আমরা সূত্র নিতে পারি a - b হোল স্কোয়ারের, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এই পাশে 3 - t। আচ্ছা, সব কিছুকে যদি আমরা এখন একটু পক্ষান্তর করি তাহলে কেমন হয় দেখি তো। টি স্কোয়ার তো এই পাশেই আছে, এই পাশেই থাকুক। এই যে মাইনাস টিটা এই পাশে আসলে প্লাস টি, তাহলে প্লাস টি - 2t মানে -t। জাস্ট ক্যালকুলেশন, এটা আসলে -3, তাহলে 1 - 3 এর ভ্যালু কত, -2। তাহলে তোমরা এই সমীকরণটা সমাধান করতে পারবা না ক্যালকুলেটরের সাহায্যে? বলো এটা একটা কেমন সমীকরণ? এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখানে অনেকের একটু সমস্যা হইলেও হইতে পারে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি তোমাদের। এই জিনিসটা হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার আছে, বুঝছো? ওই চ্যাপ্টারটা হলো গিয়ে তোমার সম্ভবত 5 অধ্যায় সমীকরণ সমাধান। মোটামুটি বড় একটা চ্যাপ্টার আর খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে আমরা একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করব সেই মানে সূত্রটা আছে। আমি সম্ভবত সূত্রটা তোমাদেরকে শিখাইছি অলরেডি।
সূত্রটা হলো একটা আদর্শ দ্বিঘাত সরল সমীকরণ দেখতে কিরকম হবে, দেখতে হবে এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এই যে এক্স এর ভ্যালু কত হবে বা সমাধান কত হবে, এক্স সমান সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটা হলো সেই সূত্র। এই সূত্রটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট এই জিনিসটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও খুব ইজিলি সলভ করতে পারি। তোমরা নিজ নিজ ক্যালকুলেটর ধরো, মুড অপশনে যাও, সেখানে ইকুয়েশন সিলেক্ট করো, তারপর দেখো আমার ক্যালকুলেটারে 3 নাম্বার অপশন আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। সো আমি 3-এ প্রেস করছি। এখন এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, দেখো এখানে টি স্কোয়ারের যে সহগ, সাংখ্যিক সহগ, সেটাই হলো এর ভ্যালু। তো এখানে আছে 1, তাই না? তাহলে এর ভ্যালু 1 সমান, তারপর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কিন্তু শুধু 1 না, -1, তাহলে বি এর জায়গায় -1 বসাইয়া সমান চিহ্ন চাপ দিলাম। আবার সি এর জায়গায় -2 বসাইলাম, তারপরে সমান চিহ্নে চাপ দিলাম। তারপর আরেকটা সমান চিহ্নে চাপ দিলেই আমার সমীকরণের মূল বা সমাধান আইসে পড়বে। আসছে কত, x1 এর ভ্যালু আসছে 2, আরেকবার সমান চিহ্নে চাপ দিলে আমার মান আসছে -1। তাহলে টি এর দুইটা ভ্যালু কি কি, 2 আর -1। আমি কিন্তু বুঝছি যে আমার টি এর দুইটা ভ্যালু আসবে, বা এই সমীকরণ সমাধান করলে আমরা দুইটা মান পাবো। কেন? কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ, আর আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ সমাধান করলে তুমি অবশ্যই দুইটা ভ্যালু পাবা। এখন আমার যে টি এর দুইটা ভ্যালু আসছে 2 আর -1, এটাই কিন্তু বের করতে বলছে যে, ও আচ্ছা দেখো এখানে কিন্তু বলছে ABCD রেখা সমান্তরাল হলে এর সম্ভাব্য মান নির্ণয় করা। অ্যাকচুয়ালি এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এর আগে তোমরা নিজ নিজ বইতে অ্যাড করো টি, টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে টি এর সম্ভাব্য মান কি কি, এই যে 2 আর -1, বুঝতে পারছো? এটা আমাদের অ্যান্সার। আশা করি পারবা এটা সলভ করতে নিজেরা। উদাহরণ 19-এর পরে এখন আছে অনুশীলনী। অনুশীলনীর প্রথম ম্যাথটার দিকে একটু লক্ষ্য করি। নিম্নের প্রতি ক্ষেত্রে ও এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল। এগুলো কিন্তু আমাদের কাছে এখন 1-2 খেলা, আমরা 1 মিনিটও লাগাবো না এগুলো সলভ করতে। ধরো কতে, উপরে কোটির পরিবর্তন -2 -1, আর নিচে ভুজির পরিবর্তন, তাহলে 5 - 2 কত হয়, উপরে হবে -3 আর নিচে হবে 3, তার মানে -1। এটা হলো গিয়ে কয়ের অ্যান্সার। আবার খ কত হবে দেখো তো, ঢাল উপরে কত, 5 থেকে -1 যদি তুমি বিয়োগ করো তাহলে হবে 6, আবার 3 থেকে যদি তুমি -1 বিয়োগ করো তাহলে হবে 4, অর্থাৎ 3/2, অথবা কেউ চাইলে 1.5ও লিখতে পারো। ঠিক আছে, দশমিকে কনভার্ট করে। আর গ দেখো টি, আচ্ছা দেখো তো, এটা হবে m সমান সমান, উপরে হবে কোটির পরিবর্তন মানে t - t, অর্থাৎ এটা কিন্তু ঢালের মান 0 হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে ভুজের পরিবর্তন t - t স্কোয়ার, তাই টি থেকে টি বিয়োগ করলে যেহেতু 0, তার মানে আলটিমেটলি আমার ঢালের মানটাও হবে 0। আবার ঘয়ের দিকে একটু লক্ষ্য করো তো, ঘয়ের স্থানাঙ্কগুলো দেখো, এ বিন্দু বি বিন্দু দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে m সমান সমান উপরে কি, এই 5t + 1 থেকে এই যে মনে করো আমাদের y2 - y1 কত, t + 1, তাহলে এটা বিয়োগ করলে হবে -t - 1, আর নিচে হবে ভুজের পরিবর্তন 3t - t। ক্যালকুলেট করো নিজের একটু, কত, 4t +1 - 1 কাটাকাটি চলে যায়, আর নিচে থাকবে 2t, তাহলে ভাগ করলে থাকবে শুধুমাত্র একটা 2, অর্থাৎ এই সরলরেখাটার ঢাল কত, 2। দেখলে কত সহজে আমরা করে ফেললাম। এগুলো কিন্তু একটা এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। 2 নম্বর প্রশ্ন, 3টা বিন্দু দেওয়া আছে, একটা এর মধ্যে এ বিন্দু আর সি বিন্দু, এখানে কিন্তু অজানা রাশি আছে। দেখছো টি, এই টি এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে। টি এর মান নির্ণয় করো, বাট এমনি এমনি আমরা নির্ণয় করতে পারি না, আমার অবশ্যই কোনো না কোনো একটা শর্ত দেওয়া থাকা লাগবে। শর্তটা কি, যেখানে 3টা ভিন্ন বিন্দু এরা কিন্তু সমরেখ, তাহলে যেহেতু সমরেখ, তার মানে আমি বলতে পারি যে এবি সরলরেখার ঢাল আর বিসি সরলরেখার ঢাল কি হবে, সমান হবে। তাহলে দেখো আমি সংক্ষেপে লিখলাম যে এবি সমান সমান বিসি, তোমরা পুরো লিখবা যে এবি সরলরেখার ঢাল সমান সমান বিসি সরলরেখার ঢাল। তাহলে এবি সরলরেখার ঢাল কত, 4 - 1, মানে লিখি 4 - 1, আর এখানে থাকবে 2 - t। আবার বিসি সরলরেখার ঢাল দেখো t - 4 কোটির পরিবর্তন আর নিচে ভুজের পরিবর্তন 1 - 2,
তাহলে এটা ঝটপট করে একটু ক্যালকুলেশনটা করে ফেলো। 3 ডিভাইডেড বাই 2 মাইনাস টি, আর এই পাশে ডান পক্ষে থাকবে টি মাইনাস 4 ডিভাইডেড বাই, আর নিচে থাকবে কত, দেখো 1 থেকে 2 বিয়োগ করলে -1 হয়। এখন আমরা যেহেতু আর কোনো অপশন নাই কিছু করার, যখন কিছু করার না থাকবে তখনই করব আড়াআড়ি গুণ। তাহলে 3 আর -1 গুণ করলে হবে -3 সমান সমান। আবার এইখানে টি মাইনাস 4 এর সাথে গুণ করব 2 মাইনাস টি, ঠিক আছে। আচ্ছা দেখি তো গুণ করলে কত হয়। এই পাশে কিন্তু -3, -3 ইকুয়ালস টু 2t প্লাস মাইনাসে মাইনাস টি স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 প্লাস 40, ঠিক আছে। এটার একটু সরলীকরণ করি আমরা। আচ্ছা এই লাইনেই কইরে ফেলাই, 2t আর 4t যোগ করলে কত, 6t। আচ্ছা মাইনাস টি স্কোয়ার প্লাস 6t মাইনাস 8। এখন যেহেতু এখানে একটা মাইনাস আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি, মানে আমরা সাইনগুলো জাস্ট চেঞ্জ করবো। তো -3 হয়ে যাবে 3, আবার এই পাশে মাইনাস টি স্কোয়ার হবে টি স্কোয়ার, প্লাস 6t হবে -6t, আর -8 হবে +8। এখন আমরা সব কিছুকে পক্ষান্তর করে এক সাইডে আনবো, মনে করে এই যে +3কে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে থাকবে কি টি স্কোয়ার -6t, আর এই +3 সমান চিহ্নের এই পাশে আসলে হবে -3, 8 থেকে 3 বিয়োগ করলে হবে +5, এই আর অন্য পাশে থাকবে শুধুমাত্র 0 ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো এটার চেহারা আবার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এরকম হয়েছে কিনা। এরকম হইলে দেখো তো এর ভ্যালু কত, এর ভ্যালু হবে এই, মানে এটা আদর্শ দ্বিঘাত সরল সমীকরণের মতো, ঠিক আছে। এর ভ্যালু হলে এখানেও কিন্তু 1। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু -6, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু +5, ঠিক আছে। এখন তোমরা চাইলে নিজেরা সূত্রে বসাইও করতে পারো, সূত্র কিন্তু আগের পৃষ্ঠে লিখছি -b, তাহলে -6 মানে 6 -b প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার হবে 636, বি স্কোয়ার মাইনাস 4ac 4 অক্ষে 4 4 5 20 সি ডিভাইডেড বাই 2a, 2a মানে 2 অক্ষে 2। তাহলে দেখো তো আমার ভ্যালু কত আসে, 36 থেকে 20 বিয়োগ করলে হবে 16, আর 16 বর্গমূল হলো 4। তাহলে 6 একবার তুমি পজিটিভ ভ্যালু নেবা আর একবার নেগেটিভ ভ্যালু নেবা। তুমি যদি পজিটিভ ভ্যালু নাও তাহলে 6 + 4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 6 আর 4 যোগ করলে 10, আর 10কে 2 দিয়ে ভাগ করলে 5 পাবা। আর তুমি যদি নেগেটিভ ভ্যালু নাও তাহলে কেমন আসবে দেখো তো, 6 - 4 ডিভাইডেড বাই 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। তাহলে তুমি কোন দুইটা ভ্যালু পাইলা, 5 আর 1। তাহলে এইখানে টি এর সম্ভাব্য মান কি কি হবে বলো, 5 আর 1, বুঝতে পারছো? কোনো সমস্যা আছে কিনা বলো। এই অঙ্কে এখন পর্যন্ত আমরা টি এর কিন্তু দুইটা ভ্যালু বের করছি, বাট আমরা যদি কোশ্চেনটা পড়ি এখানে বলা কি টি এর মান নির্ণয় করো, সম্ভাব্য মান কিন্তু বলে নাই, বলছে একটা মান। বাট তোমরা যদি সেটা নাও বুঝো, এখানে লক্ষ্য করো আমার টি এর ভ্যালু আসছে কিন্তু 5 আর টি এর ভ্যালু আসছে 1। দেখো টি এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমার এ বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে, এ বিন্দুর স্থানাঙ্ক হবে 5,1, বি বিন্দুর স্থানাঙ্ক তো 2,4, এটা তো আর টি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে না। বাট সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 1,5, যেহেতু তুমি টি এর মান 5 ধরছো। এখন দেখো তো একটা কথা তারা বলছে যে 3টা ভিন্ন বিন্দু, কি বলছে, 3টা ভিন্ন বিন্দু। দেখো তো এইখানে আমাদের এই 3টা আলাদা আলাদা বিন্দু হয়েছে কিনা, টি এর মান 5 হইলে কিন্তু আমার ঠিক আলাদা আলাদা বিন্দু হয়েছে। কিন্তু তুমি যদি টি এর মান 1 বসাও তখন দেখো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হয়, 1,1, বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে 2,4, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে 1,1। তাহলে দেখো তো তুমি যখন টি এর মান 1 বসাইছো তখন এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক কি সেম হয়ে গেছে না। তাহলে এই দুইটা কি আলাদা আলাদা বিন্দু হইছে বা ভিন্ন বিন্দু হইছে বলো, এই দুইটা কিন্তু আলাদা আলাদা ভিন্ন বিন্দু হয় নাই। এই জন্য এটাই ব্যাখ্যা করবা যে টি এর মান 1 গ্রহণযোগ্য নয়, টি এর মান 1 হতে পারবে না। কেন হতে পারবে না, যেটা বললাম এইভাবে ব্যাখ্যা করবা যে টি এর মান যদি 1 হয় তাহলে এ এবং সি আপাতপক্ষে একই বিন্দুতে পরিণত হবে, কিন্তু প্রশ্ন অনুসারে 3টি ভিন্ন বিন্দু হতে হবে, তাই
টি এর মান 1 গ্রহণযোগ্য নয়, সুতরাং টি এর মান হবে 5। এবার কি বুঝতে পারছো ব্যাখ্যাটা সম্পূর্ণ? আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই। 3 নাম্বার দেখো কি বলছে, খুবই সিম্পল একটা ম্যাথ। দেখাও যে আচ্ছা এ বি সি তিনটা, আচ্ছা দেখাইতে বলছে যে এই তিনটা সমরেখ, তাহলে বিন্দু তিনটা যে সমরেখ এটা দেখাবো কিভাবে? আমি যদি কোনোভাবে দেখাইতে পারি যে এ বি সরলরেখার ঢাল আর এসি সরলরেখার ঢাল অথবা বিসি সরলরেখার ঢাল এগুলো পরস্পর সমান, তাহলে কি প্রমাণ হয়ে যাবে না যে এই তিনটা সমরেখ? বলো। তাহলে এই তিনটা যে সমরেখ সেটা দেখানোর জন্য আমার কিছুই করা লাগবে না, আমার জাস্ট এ বি সরলরেখার ঢাল বের করা লাগবে, তারপরে হয় তুমি বিসিও করতে পারো আর নাহলে এসি সরলরেখার ঢালও বের করতে পারো, সমান হবে এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে এ বির ঢাল সমান সমান হবে -2 মাইনাস, আচ্ছা -2 মাইনাস -3 মানে y2 মাইনাস y1, আবার নিচে x2 মাইনাস x1 মানে 4 মাইনাস 0। তাহলে একটু ক্যালকুলেশন করো, -2 + 3 মানে 1 আর নিচে কিন্তু 4। তো এবি সরলরেখার ঢাল হলো 1/4 অথবা 0.25, সরি। আচ্ছা, আর বিসি সরলরেখার ঢাল কত হবে? কোটি 1 -2, আচ্ছা তাহলে 1 + 2 আর নিচে 16 - 4, দেখো কত হয়? 3/12। অনেকে মনে করতে পারে ভাইয়া মান তো সেম হয় না, এটা হয়েছে 1/4 আবার এইখানে হয়েছে 3/12, এখন আমি কি করব, তাই না? আরে 3 আর 12 তুমি কাটাকাটি করো, তাহলেই তো হবে কত? 1/4। দেখলা, যেহেতু এবি সরলরেখার ঢাল আর বিসি সরলরেখার ঢাল সমান হয়েছে, অর্থাৎ এ বি সি এই তিনটা কি হবে? সমরেখ। বুঝতে পারছো? একবার কনসেপ্টটা বুঝলে এরপরে আসলে এত কষ্ট লাগে না আর। নেক্সট, আচ্ছা 4 নম্বরে দেখো কি বলছে, আমাদের তিনটা বিন্দুর স্থানাঙ্ক এখানেও মেবি দেওয়া, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তবে বি বিন্দু আর সি বিন্দুতে কিন্তু অজানা রাশি আছে টি, তো টি এর ভ্যালু আমার বের করতে হবে। আর শর্ত কি? শর্ত হইল সমরেখ। এই তিনটা বিন্দু কি হবে? সমরেখ, মানে একই সরলরেখার উপরে এই তিনটা বিন্দু অবস্থিত। তাহলে আমরা কিন্তু ইজিলি টি এর মান, সম্ভাব্য মান নির্ণয় করতে পারি। দেখো যেহেতু সমরেখ, তাহলে আমি বলতে পারি যে এবি সরলরেখার ঢাল সমান সমান বিসি সরলরেখার ঢাল, তাই তো? তাহলে এবি সমান সমান বিসি। দেখো আগের অঙ্কে আমি প্রমাণ করছি যে এরা সমরেখ, ঠিক আছে? প্রমাণ করার জন্য কি করা লাগছে, আমি আলাদা আলাদা করে এবি সরলরেখার ঢাল বের করছি, আবার বিসি সরলরেখার ঢাল বের করছি, তারপর দেখাইছি যে ঢাল সমান হয়েছে। এইভাবে আমি বলছি যে এরা সমরেখ, বাট এইখানে তো তোমাকে সমরেখ প্রমাণ করতে বলে নাই, তোমাদের তারা বইলেই দিছে যে এরা কি সমরেখ। এই জন্য তুমি বলতে পারতেছো ডিরেক্টলি যে এবি সরলরেখার ঢাল সমান সমান বিসি সরলরেখার ঢাল। আচ্ছা, তাহলে এবি সরলরেখার ঢাল কত? 2 - -1 মানে 3, আর নিচে হবে t-1, x2 - x1 ইকুয়ালস টু বিসি সরলরেখার ঢাল দেখো তো কত হবে? t+3 - 2 মানে t+1 আর নিচে t² - t। খুবই সহজ। এখন আমি বুঝতেছি যে এখানে যেহেতু t² - t, আমি এখান থেকে একটা টি কমন নিতে পারি, ঠিক আছে? কারণ টি যদি তুমি কমন নাও তাহলে t-1 পাবা, আবার এখানেও কিন্তু t-1, এই জন্য অ্যাকচুয়ালি আমি টিটা কমন নেব। পরবর্তী লাইন দেখো, 3/t-1 ইকুয়ালস টু এখানে t+1 আর নিচে টিটা কমন নিলাম, তাহলে t-1 থাকবে। এখন দেখো এরপরে আমি কিন্তু উভয় পক্ষে কি করতে পারি? t-1 দ্বারা গুণ করতে পারি। উভয় পক্ষে তুমি যখন t-1 দ্বারা গুণ করবা তখন কি হবে? এটাও কাটাকাটি হয়ে যাবে, কারণ এখানে একটা t-1 আছে, আবার এখানে একটা t-1 আছে, তাহলে ওই t-1 আর এই t-1 কি করবে? কাটাকাটি হয়ে যাবে। তাহলে বাকি যেটা থাকবে সেগুলোকে আমরা একসাথে আর গুণ করি, এই 3 আর t গুণ করলে হবে 3t ইকুয়ালস টু, এখানে কিন্তু এখন 1 আছে শুধুমাত্র, তাহলে t+1 এর সঙ্গে সেটা গুণ করলে t+1 থাকবে। তাহলে তুমি যদি এখন 3t থেকে t বিয়োগ করো তাহলে কত হবে? 2t। তাহলে 2tর ভ্যালু কত আসতেছে? 1, আর t এর ভ্যালু কত আসতেছে? তাহলে হাফ অথবা 0.5, তাই না? কোনো সমস্যা আছে বলো?
আপাত দৃষ্টিতে মনে হতে পারে এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা দেখি তো আমরা এই সমীকরণ সমাধানে যদি একটু অন্য উপায় অবলম্বন করতাম তাহলে কি হতো। আমি যদি এই লাইন থেকে দেখো এই লাইন থেকেই আর আর গুণ করি তাইলে কেমন হয়। আর আর গুণ করলে হবে 3t² মাইনাস 3t ইকুয়ালস টু t+1 ইন্টু t-1। মানে এখানে কিন্তু আমি a² মাইনাস b² এর সূত্র খাটাতে পারি, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি t² মাইনাস 1। তুমি কি বুঝছো আমি ডিরেক্টলি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করছি, এগুলো তো বোঝার কথা এখন। তাহলে t² সমান চিহ্নের এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে কত 2t² আর মাইনাস, আচ্ছা এটা এই পাশেই ছিল মাইনাস 3t আর মাইনাস 1টা এই পাশে আসলে হবে +1 ইকুয়ালস টু 0। দেখো এটা কিন্তু আবার ওই যে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের মতো, এটা তুমি যদি সলভ করো তাহলে তোমার টি এর কয়টা ভ্যালু আসবে, 2টা ভ্যালু আসবে। আচ্ছা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা একটু সলভ করি। আবার মনে করো মোডে যাও, মোডে গিয়ে ইকুয়েশনে যাবা, তারপরে এই 3 নম্বর মানে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ওইটা সিলেক্ট করো। তারপর এর জায়গায় এখানে কত বসাবা, দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 2, বি এর ভ্যালু কত -3 আর সি এর ভ্যালু কত +1। আচ্ছা তাহলে আমার ভ্যালু আসতেছে x1 মানে 1 আর আসছে হাফ, 1,5। ঠিক আছে, এই দুইটা ভ্যালু, এই দুইটা হবে অ্যান্সার। ইভেন এখানে দেওয়াও আছে যে সম্ভাব্য মান নির্ণয় করো। ঠিক আছে, তো বোঝাই যায় সম্ভাব্য মান যদি এটা হয়। দেখো তো তিনটা এই যে বিন্দু এ সরল মানে এ বিন্দুর স্থানাঙ্ক তো 1,-1, এটা তো কোনো সমস্যা নাই। বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাইলে তুমি যদি 1 নাও তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 1,2। আবার সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, টি এর ভ্যালু 1 বসালে t² এর মান 1 আর এটা 1 + 3 মানে 4। এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া নাই যে এই তিনটা ভিন্ন বিন্দু হতে হবে, এমন কোনো শর্ত আছে বলো, বলছে যে তিনটা ভিন্ন বিন্দু, এমন কিন্তু কিছু বলে না। আর যদি বইলাও দিত তাইলেও সমস্যা হইতো না, কারণ এগুলো এমনি আলাদা আলাদা বিন্দু। আবার তুমি যদি হাফ বসাও তাইলে কত হয়, তাইলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 1/2, আর সি বিন্দুর স্থানাঙ্ক হবে 1/4, হাফ যোগ 3 তার মানে 7/2। দেখো তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু টি এর দুইটা ভ্যালুই গ্রহণযোগ্য। বাট আগের অঙ্কে না, সরি আমরা একটা যে করাইলাম সেখানে কিন্তু টি এর একটা ভ্যালু গ্রহণযোগ্য ছিল, আরেকটা ভ্যালু গ্রহণযোগ্য ছিল না। প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা দিয়ে দিছি। এই অঙ্ক ক্লিয়ার? আচ্ছা 5 নম্বরের দিকে লক্ষ্য করো। 5-এ কি বলছে আমাদের, 5-এ বলা আছে এ বি বিন্দুগামী রেখার ঢাল -1, অর্থাৎ একটা রেখার ঢাল আমাদেরকে তারা বইলা দিছে -1। এই রেখাটা কোন কোন বিন্দুগামী, এ বিন্দু আর বি বিন্দুগামী। এ বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, যদিও স্থানাঙ্কের মধ্যে একটা অজানা রাশি আছে, আবার বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, এখানেও একটা অজানা রাশি আছে। সো আমরা ওই পি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি বের করতে হবে, পি এর মান নির্ণয় করো। ঠিক আছে, যেহেতু এই দুইটা কি এই বিন্দুগামী সরলরেখার ঢাল কিন্তু আমাকে বইলা দিছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এই যে স্থানাঙ্ক দেওয়া সেই অনুসারে ঢাল নির্ণয় করার চেষ্টা করি। সূত্র অনুসারে দেখো এ বি সরলরেখার ঢাল সমান সমান কোটির পরিবর্তন উপরে y2 মাইনাস y1 মানে 3p, x2 মানে 4 মাইনাস x1 এর ভ্যালু এখানে 3 সমান সমান, দেখো ঢাল কত হবে তারা কিন্তু বলে দিছে -1, তাহলে ঢালের ভ্যালু কত হবে -1। এই যে আমি সমীকরণটা সাজাইলাম, এখানে কি তোমার কোনো সমস্যা আছে? 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, 1-এর সঙ্গে -1, আমরা যদি আর গুণ করি তাহলে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে p² + 1 - 3p ইকুয়ালস টু -1। তারপর তুমি আবার -1টাকে যদি পক্ষান্তর করে এই পাশে আনো তাহলে হয়ে যাবে +1, +1 যোগ করলে হবে +2। আচ্ছা +2টার আমরা অন্য পাশে লিখি, আমরা প্রথমে কি করব -3p লিখি। ঠিক আছে, তারপরে +2 লিখি। কেন লিখছি, যাতে একসাথে আমরা এটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণের মতো করে প্রকাশ করতে পারি, x² + bx + c ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখানে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হলো গিয়া 1, বি এর ভ্যালু কত -3 আর সি এর ভ্যালু কত +2। তাহলে তুমি ক্যালকুলেটরে কিন্তু খুব ইজিলি দেখো এর ভ্যালু কত বসাবা, এর ভ্যালু বসাবা 1, বি এর ভ্যালু কত বসাবা -3 আর সি এর ভ্যালু কত বসাবা 2। তারপর দেখো ভ্যালু আসছে 2 আর 1, তাহলে আমার পি এর ভ্যালু কি আসলো, পি এর ভ্যালু আসলো 1 আর 2।
ক্লিয়ার? তুমি যদি পি এর এই যে ভ্যালুগুলো বসাও এখানে, খেয়াল করো, মনে করো এ বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তুমি মনে করো 1 বসাও, প্রথমে 1 বসালে 3, 3 অক্ষে 3। আর বি বিন্দু কত হবে? বি বিন্দু হবে 4, পি এর মান যেহেতু 1, তাহলে 1 2, ঠিক আছে, 3 3 আর 4 2। আবার তুমি যদি পি এর ভ্যালু 2 বসাও, কত? তুমি যদি পি এর ভ্যালু 2 বসাও, তাহলে দেখো তো এ বিন্দুর স্থানাঙ্ক কত হয়? 3, 6। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত হয়? 4, কত? 2 দুগুণে 4, 4 আর 1 5। ঠিক আছে, এখন দেখো দুই ক্ষেত্রেই কিন্তু তোমরা ইভেন চাইলে ঢালও বের করে দেখতে পারো। ঢাল বের করে দেখবা যে ঢাল -1 হয় কিনা। এই যে যেমন প্রথম ক্ষেত্রে দেখো ঢাল কত হয়? y2 - y1। 3 থেকে 2 বিয়োগ করলে 1, আবার 3 থেকে 4 বিয়োগ করলে কত? -1, তার মানে -1 হয়েছে। আবার নিচের উদাহরণে দেখো, তুমি যখন পি এর মান 2 বসাইছো সে সময় কিন্তু y2 - 1, মনে করো 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1। 3 থেকে 4 বিয়োগ করলে কত হয়? -1, মানে -1। দেখলা, দুই ক্ষেত্রেই কিন্তু আমার কি এই শর্তটা মেনটেন করছে। তার মানে পি এর ভ্যালু কি শুধুমাত্র একটা হবে নাকি দুইটাই হবে? দুইটাই হবে, পি এর ভ্যালু হবে 1, 2। তাহলে তুমি এরকম অঙ্ক করলে এরপর থেকে বুঝতে পারবা যে আমার মানে কোন শর্ত, মানে কোন মানটা আমি নেব বা কোনটা নেব না। এখানে কি কোনো সমস্যা হবে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। এই যে 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলা আছে, প্রমাণ করতে বলছে যে এ বি সি সমরেখ হবে যদি 1/a + 1/b = 1 হয়। মানে বলছে যে এই তিনটা সমরেখ হবে। আচ্ছা, এই যে তিনটা বিন্দু সমরেখ হবে তার মেইন শর্ত কি? এবি সরলরেখার ঢাল আর বিসি সরলরেখার ঢাল কি হবে বলো তো? সমান হবে। তোমরা কিন্তু এটা, আমি কিন্তু এটা মিন করি না যে এবি রেখার দৈর্ঘ্য বিসি রেখার দৈর্ঘ্য সমান, তা না। তোমরা বিস্তারিত লিখবা যে এবি সরলরেখার ঢাল সমান সমান বিসি সরলরেখার ঢাল। ঠিক আছে, তাহলে এই শর্ত অনুসারে এবি সরলরেখার ঢাল কত দেখি তো? b - 0, মানে বি আর নিচে কত? 0 - a, অর্থাৎ মাইনাসে। আর বিসি সরলরেখার ঢাল কত? বিসি সরলরেখার ঢাল হল 1 - b / 1, তাই তো? তাহলে এখন এইখান থেকে আমার এইখানে আসতে হবে, এই জিনিসটা হয়। ঠিক আছে, কেমনে হয় আমি জানি না, বাট আমার হয়তো হবে যে কোনোভাবে। আচ্ছা, আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করি তো। এই যে 1/a + 1/b, এই জিনিসটা যোগ করলে কি হয় দেখো। প্রথমে লসাগু করলাম, তারপরে হয় a + b = 1, আর গুণ করলে কেমন হয়? a + b = ab। তার মানে আমি যদি এই জিনিসটা প্রমাণ করতে পারি, মানে এই লাইনে প্রথমে আমার আসতে হবে, তারপরে আমি সেই এখান থেকে এইখানে আসবো, এখান থেকে এইখানে আসতে পারবো। ঠিক আছে, আমি ধরছি যে এবিসি তিনটা কি সমরেখ। যেহেতু সমরেখ মানে একই সরলরেখার উপর অবস্থিত, এজন্য এবি সরলরেখার ঢাল আর বিসি সরলরেখার ঢাল সমান হয়েছে। এই যে এটা সমান সমান এইটা। এখন এই সমীকরণ থেকে আমরা এইখানে আসব। দেখি তো, যেহেতু কিছু করার নাই, আমরা আর গুণ করি। বিয়োগকে বি, মাইনাস এ এর সঙ্গে 1 গুণ করলে -a, মাইনাস মাইনাসে প্লাস এ বি। এই আমরা তো অলরেডি মনে পৌঁছে যাও গেছি। দেখো মাইনাস এটা এই পাশে আসলে কি হবে? a + b = ab হয়ে গেছে না বলো? এখন কি লাগবে দেখো, a + b / ab। তাহলে আমরা এই ab কে এই পাশে আনলাম। দেখো a + b / ab, মানে উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করে পাই। এটা ব্র্যাকেট দিয়ে লিখবা, উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করে পাই। এগুলো লেখলে স্যার একটু খুশি হয় আর কি। ঠিক আছে, এখন a + b কে ab দিয়ে তুমি যদি ভাগ করো, দেখো প্রথমে আমরা a + b কে মানে ভাগটা করলে কত হবে আর কি, ডিরেক্টলি লিখে ফেলাই ধরো, বা তুমি আলাদা আলাদা দেখাইতেও পারো। প্রথমে এ কে এবি দ্বারা ভাগ করো, a / ab প্লাস প্লাস a প্লাস b / ab সমান সমান 1। তার পরবর্তী লাইনে যাইয়ে দেখাবা ভাগটা করলে হবে 1 / b প্লাস 1 / a = 1। এই জিনিসটাই কিন্তু বলছে যে এইটা হবে। এখন অনেকে আবার একটু বলতে পারে, ভাইয়া আপনি তো এখানে 1/b আগে লেখছেন, এদিকে 1/a আগে লেখা। রে ভাই সেম জিনিস, ঠিক আছে, তুমি লেখো না, তুমি এইটারে আবার এইভাবে লেখো, কেউ তো মানা করে না। তুমি 1/a প্লাস 1/b = 1 লেখো, তোমার যদি এত সমস্যা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের 6 নাম্বার। কোনো সমস্যা? আচ্ছা, আজকে এই অনুশীলনে লাস্ট ম্যাথ 7 নাম্বার, দেখো তো কি বলছে।
এ বি সি সমরেখ হলে মানে তারা বইলে দিয়েছে এরা সমরেখ হলে প্রমাণ করবা যে এই জিনিসটা, তার মানে আমার ধৈর্য নিতে হবে যে এটা সমরেখ, তারপরে আমি এই জিনিসটা প্রমাণ করতে পারবো। তাহলে যদি সমরেখ হয় তাহলে আবার কি এ বি সরলরেখার ঢাল বিসি সরলরেখার ঢালের সমান হবে, তাই তো? এ বি রেখার ঢাল সমান সমান কি হবে? বিসি সরলরেখার ঢাল, অথবা এসি সরলরেখার ঢালও কিন্তু তুমি বলতে পারো। বাট আমি সাধারণত এ বি আর বিসি মানে এইগুলা নিয়ে করতে কমফোর্টেবল বা ইউজ টু আর কি, আমি ছোটবেলা থেকে এইভাবেই করতেছি। বাট ওইভাবেও হবে, এ বি রেখার ঢাল ইকুয়ালস টু বিসি রেখার ঢাল। দেখো এ বি রেখার ঢাল কত বের করতে পারবো আমরা ইজিলি, এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি, তাহলে বি মাইনাস এ হবে নিচে, বি মাইনাস এ সমান সমান বিসি রেখার ঢাল কত? আবার কোটির পরিবর্তন, তার মানে 1/b মাইনাস এ, আর নিচে কি ভুজের পরিবর্তন 1/a মাইনাস বি। আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করতে চাইতেছি, বোঝাই যাইতেছে যে একটু কঠিন লাগতেছে দেখতে, এ মাইনাস বি। আচ্ছা তুমি আমারে বলো এই বি মাইনাস এ থেকে আমরা যদি মাইনাসটা কমন নিই তাইলে কেমন হয়? মাইনাস কি কমন নিতে তো আমরা পারি, তাই না? জাস্ট মাইনাস কমন নিলে এই মাইনাসে হয়ে যাবে প্লাস এ, আর প্লাস বি হয়ে যাবে মাইনাস বি। এখানে কোনো সমস্যা আছে যে আমি এখানে চাইলে মাইনাসটা কমন নিতে পারি? মাইনাসটা কেন কমন নিছে অনেকে এই প্রশ্নটা করতে পারে। তার উত্তর হলো দেখো উপরে এ মাইনাস বি আছে আর নিচে বি মাইনাস এ, এটা বোঝাই যায় যে তুমি যদি কমন নাও তাহলে নিচেও এ মাইনাস বি থাকবে, তাহলে এই এ মাইনাস বি আর এই এ মাইনাস বি কি হবে? কাটাকাটি হয়ে যাবে, এই জন্য আমরা কমন নিছি, ঠিক আছে? সমান সমান। আর এখানে আমরা একটু সিম্পলিফাই করি, কি করছে বিয়োগ করতে বলছে না, বিয়োগ করার আগে লসাগু করতে হয়, তাহলে এই যে লসাগু করলাম, বি কে বি দিয়ে ভাগ করলে 1, এক অক্ষে 1 মাইনাস বি কে 1 দিয়ে ভাগ করলে বি, বি এর সঙ্গে এবি এ বি, ঠিক আছে? তারপর এখানে আবার এ 1 মাইনাস এ বি। আচ্ছা এখন দেখো তো এ মাইনাস বি তো কাটাকাটি গেলে 1 থাকে, আর এখানে একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস মানে মাইনাস 1 সমান সমান এই জিনিসটা, তাই না? -1 সমান সমান এই জিনিসটা। আচ্ছা একটা কাজ করি, আমরা কি করতেছি এই জিনিসটাকে ভাগ করতেছি এই জিনিসটা দিয়ে, তাই না? আর আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিক্ষা আসছি যে ভাগ মানেই কি গুণ কইরা উল্টাই দেওয়া। তাহলে এটা আমি প্রথমে লিখলাম, তারপরে গুণ চিহ্ন দিলাম, তারপর এই জিনিসটাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে এ চলে যাবে উপরে আর 1 মাইনাস এবি চলে যাবে নিচে। এখন দেখো তো এইটা আর এইটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে ডান পাশে থাকবে কি? ডান পাশে থাকবে এ ডিভাইডেড বাই বি, আর বাম পাশে -1। এখন তুমি যদি আর গুণ করো তাইলে কত হবে? দেখো তাইলে হবে এ সমান সমান মাইনাস বি, তাই না? -1 এর সঙ্গে বি গুণ করলে কত হবে? মাইনাস বি। তারপরের লাইনে তুমি যদি পক্ষান্ত করো তাহলে কি তুমি লিখতে পারো এ প্লাস বি ইকুয়ালস টু 0? এটা লিখতে পারো কিনা? আর এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে কিনা, তাহলে এরপর লিখবা যে সিম্পলি প্রমাণিত। বুঝতে পারছো? তাহলে আশা করি আজকের কোনো ম্যাথে কোনো সমস্যা আছে, কোনো ডাউট? আচ্ছা তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।